আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দেব বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোচিত সংবাদ। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আজ ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ১১০ জন বন্দী ফিলিস্তিনি। এদিকে গাজার ফিলিস্তিনিদের জোরপূর্বক বস্তুতি গ্রহণযোগ্য নয় বলছে মিশর। অন্যদিকে পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবে উত্তর কোরিয়া। এবং সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলি কারাগার থেকে আজ মুক্তি পাচ্ছেন ১১০ জন ফিলিস্তিনি বন্দী। গাজা যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে বৃহস্পতিবার ইসরায়েল ১১০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার ঘোষণা করেছে। ফিলিস্তিনি বন্দী অধিকার সংস্থা প্যালেস্টিনিয়ান প্রিজনার্স ক্লাব জানিয়েছে, এই বন্দী মুক্তির মধ্যে ৩০ জন কিশোরও রয়েছে। এটি প্রথম ধাপের যুদ্ধবিরতির অধীনে তৃতীয় বন্দী বিনিময়। বন্দীদের মধ্যে ৩২ জনকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৪৮ জন বিভিন্ন মেয়াদে কারাভোগ করেছেন। মুক্তি হওয়ার পর ২০ জন বন্দীকে বিদেশে নির্বাসিত করা হবে। এর আগে দুটি বন্দী বিনিময়ে ৭ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছিল, যার বিনিময়ে ২৯০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়। আজ ৩ জন ইসরায়েলি জিম্মি মুক্তি পাবেন। তারা হলেন আরবেল ইহেদুত, আগাম বার্গার এবং গাদি মোজেস। এছাড়া ৫ জন থাই নাগরিকেরও মুক্তি দেওয়া হবে, তবে তাদের পরিচয় এখনও প্রকাশিত হয়নি। মূলত এর বিনিময়ে ইসরায়েল ১১০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। এদিকে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ১১০ জন বন্দীর মধ্যে মুক্তি পাবেন সন্ত্রাসের দায়ে দণ্ডিতরা। এদের মধ্যে রয়েছে জাকারিয়া জুবিদা, মাহমুদ আতাল্লা এবং আহমেদ বারঘটির নাম উল্লেখযোগ্য। কারাগার থেকে মুক্তির পর জুবেদি পশ্চিম তীরে ফিরে যাবেন। তিনি আলোচিত দ্বিতীয় ইত্তিফাদার সময়ে আল আকসা শহীদ ব্রিগেডের প্রধান হিসেবে বেশ কয়েকটি হামলা সংঘটিত করেছিলেন। ২০২১ সালে তিনি গিলবেও কারাগার থেকে পালিয়ে যাওয়ায় ৬ বন্দীর মধ্যে একজন ছিলেন। পরে তাকে পুনরায় আটক করা হয়। এছাড়া শনিবারের চতুর্থ বন্দী বিনিময়ে আরও ৩ জন ইসরায়েলি পুরুষ মুক্তি পাবে, যা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস থেকে নিশ্চিত করা হয়েছে। গাজার ফিলিস্তিনিদের জোরপূর্বক বস্তুচ্যুতি গ্রহণযোগ্য নয় বলছে মিশর। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তা এল সিসি বলেছেন, গাজার ফিলিস্তিনিদের জোরপূর্বক বস্তুচ্যুতি একটি অন্যায়, যেখানে মিশর কোনোভাবেই অংশ নেবে না। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে স্থানান্তরের একটি পরিকল্পনা উত্থাপন করেন। এর প্রতিক্রিয়ায় কায়রোতে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর সঙ্গে এক সংবাদ সম্মেলনে একথা তুলে ধরেন। এল সিসি বলেন, ফিলিস্তিনি জনগণের উচ্ছেদ ও বস্তুচ্যুতি একটি বড় অন্যায়, যেখানে আমরা কোনোভাবেই অংশগ্রহণ করতে পারি না। তিনি আরও বলেন, ফিলিস্তিন ইস্যুতে মিশরের ঐতিহাসিক অবস্থান কখনো পরিবর্তন হবে না এবং মিশর দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তিতে ন্যায়সঙ্গত ও টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাবে। এলসিসি বলেন, মিশর সবসময় ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে। তিনি ট্রাম্পের প্রতি ইঙ্গিত করে বলেন, আমরা বিশ্বাস করি যে প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যে বহু প্রতীক্ষিত স্থায়ী ও ন্যায়সঙ্গত শান্তি প্রতিষ্ঠার জন্য সক্ষম। গত ১৯ জানুয়ারি ইসরায়েল হামাস যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার একটি পরিকল্পনা সামনে আনেন। সোমবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমি আশা করি এলসিসি কিছু গাজাবাসীকে গ্রহণ করবেন। আমরা তাকে অনেক সহায়তা করেছি এবং আমি নিশ্চিত যে তিনি আমাদের সাহায্য করবেন। ট্রাম্প একই প্রস্তাব জর্ডানের জন্য দেন, তবে জর্ডান এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে জানিয়ে দেয়, জর্ডান জর্ডানীয়দের জন্য এবং ফিলিস্তিনিদের জন্য। ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর থেকেই মিশর ও জর্ডান বারবার সতর্ক করেছে যে ফিলিস্তিনিদের গাজা থেকে মিশরে এবং পশ্চিম তীর থেকে জর্ডানে বস্তুচ্যুত করার যে কোনো প্রচেষ্টা ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি ধ্বংস করে দেবে। এলসিসি আরও বলেন, যদি ফিলিস্তিনিদের জোরপূর্বক বিতাড়িত করা হয় তবে সেটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে চিরতরে মুছে ফেলবে। মিশর যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ আরব মিত্র এবং সম্প্রতি ট্রাম্প প্রশাসনের বৈদেশিক সহায়তা স্থগিতের সিদ্ধান্তের মধ্যে ইসরায়েলের পাশাপাশি একমাত্র মিশরই বিশেষ ছাড় পেয়েছে। বিশ্লেষকরা মনে করেছেন, মিশরের এই কড়া অবস্থান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা বাধার মুখে পড়তে পারে। তবে দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে মিশরের দৃঢ় অবস্থান আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন পেতে পারে।
পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া অনির্দিষ্টকালের জন্য পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। এপির খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের কথা বলার কয়েকদিন পরই এই সিদ্ধান্তের কথা জানালেন কিম। পিয়ংইয়ংয়ের সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, সম্প্রতি পরমাণু সরঞ্জাম উৎপাদন কেন্দ্র পরিদর্শনকালে কিম সতর্ক করে বলেছেন, শত্রু দেশগুলোর সঙ্গে সংঘর্ষ অনিবার্য হয়ে পড়েছে এবং 2025 সাল হবে উত্তর কোরিয়ার পরমাণু শক্তি জোরদারের গুরুত্বপূর্ণ বছর। কিম আরও বলেছেন, দেশের পরমাণু শক্তি জোরদার করা হচ্ছে আমাদের দৃঢ় রাজনৈতিক এবং সামরিক অবস্থান। প্রতিবেদনে বলা হয়েছে, কিম শনিবার সমুদ্র থেকে উপকূলে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর পরমাণু অস্ত্রের কারখানা পরিদর্শনকালে এমন মন্তব্য করেছেন। প্রসঙ্গত, গত 20 জানুয়ারি ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর উত্তর কোরিয়ার এটাই প্রথম পরমাণু অস্ত্রের পরীক্ষা। এর আগে পিয়ংইয়ং বলেছে যে আত্মরক্ষা এবং ওয়াশিংটনের শত্রুতা মোকাবেলার জন্য অস্ত্রগুলো প্রয়োজনীয়। এদিকে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের এক কর্মকর্তা বলেছেন, ট্রাম্প উত্তর কোরিয়ার সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণের চেষ্টা করবেন, যেমনটি তিনি তার প্রথম মেয়াদে করেছিলেন। ট্রাম্প তার প্রথম মেয়াদে কিমের সঙ্গে ব্যতিক্রমী এক বৈঠক করেছিলেন। গত সপ্তাহে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তিনি এবারও উত্তর কোরীয় নেতার সঙ্গে যোগাযোগ করবেন। তিনি কিমকে একজন স্মার্ট লোক হিসেবে অভিহিত করেছেন। সিউলের উত্তর কোরিয়ান স্টাডিজ বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইয়াং মুজিন বলেছেন, ট্রাম্প প্রশাসন দ্বিমুখী পদ্ধতি গ্রহণ করেছে বলে মনে হচ্ছে। তবে ইয়াং এটিও বলেছেন, উত্তর কোরিয়াও ওয়াশিংটনের সঙ্গে কথা বলতে চাইতে পারে, কারণ তাদের শাসন ব্যবস্থা বজায় রাখার জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রয়োজন। দীর্ঘস্থায়ী অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বে উত্তর কোরিয়া 2022 সালে নিজেকে একটি অপরিবর্তনীয় রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষ, বহু হতাহতের আশঙ্কা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রোনাল্ড রেগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে এক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। ফলে বিমানবন্দরের সব উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আরব নিউজ। বিমান বিধ্বস্তের ঘটনায় পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। ইউএস, পাক পুলিশ, ডিসি মেট্রোপলিটন পুলিশ এবং মার্কিন সামরিক বাহিনীর একাধিক হেলিকপ্টার ঘটনাস্থলের উপর চত্বর দিতে দেখা গেছে। ডিসি ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম এক্সে জানিয়েছে, তাদের ফায়ারবোট ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার অভিযান চলছে। ওয়াশিংটন ডিসি পুলিশ জানিয়েছে, পোটোমাক নদীতে বিমান দুর্ঘটনার পর একাধিক সংস্থা যৌথভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান পরিচালনা করছে। কেনেডি সেন্টারের কাছে পর্যবেক্ষণ ক্যামেরার ভিডিওতে দুটি আলোর বিন্দু একত্রিত হয়ে একটি অগ্নিগোলক তৈরি করতে দেখা গেছে, যা বিমান বিধ্বস্তের ইঙ্গিত দেয়। রেগান ন্যাশনাল এয়ারপোর্ট কর্তৃপক্ষ বলেছে, এয়ারফিল্ডে একটি বিমান দুর্ঘটনার জন্য জরুরি সংস্থাগুলো প্রতিক্রিয়া জানাচ্ছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সামাজিক মাধ্যম এক্সরে জানিয়েছে, তিনি রেগান বিমানবন্দরের কাছে ঘটে যাওয়া বিমান সংঘর্ষের ঘটনা পর্যবেক্ষণ করেছেন এবং সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করেছেন। এক্সপোস্টে জেডি ভ্যান্স লেখেন, দয়া করে রেগান বিমানবন্দরের কাছে আজ সন্ধ্যায় ঘটে যাওয়ার মাঝ আকাশ সংঘর্ষে জড়িত সবার জন্য প্রার্থনা করুন। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, তবে আপাতত সবার ভালো থাকার আশা করছি। অন্যদিকে নবনিযুক্ত প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছে, পেন্টাগন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এক্স পোস্টে হেগসেথ লেখেন, যদি প্রয়োজন হয় সহায়তা দিতে প্রস্তুত। দুর্ঘটনায় জড়িত সকলের জন্য প্রার্থনা। এখনও পর্যন্ত কর্তৃপক্ষ বিমানের ধরন, আরোহীদের সংখ্যা বা ক্ষয়ক্ষতির বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। তবে সিবিএস নিউজ জানিয়েছে, দুর্ঘটনার শিকার আমেরিকান এয়ারলাইন্সের বিমানে 60 জন যাত্রী এবং 4 জন ক্রু সদস্য ছিল।